একটি দেশ যার নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভান্ডার, যে দেশ একসময় ল্যাটিন আমেরিকার সবচেয়ে ধনী দেশ ছিল, কিন্তু আজ মানুষ আবর্জনার স্তূপে খাবার খোঁজে। কোটি কোটি মানুষ দেশ ছেড়ে পালিয়েছে, টাকার ওজন তার দামের থেকেও বেশি। প্রশ্ন একটাই, ভেনেজুয়েলা কিভাবে পৃথিবীর সবচেয়ে ধনী তেলের দেশ থেকে সবচেয়ে গরিব দেশে পরিণত হলো? আজ আমরা জানবো সেই ধ্বংসের সম্পূর্ণ গল্প। ভেনেজুয়েলার নিচে রয়েছে প্রায় ৩০০ বিলিয়ন ব্যারেল তেল। এটি সৌদি আরবের থেকেও বেশি, যেখানে সৌদি আরবের মজুদ ২৬০ থেকে ২৭০ বিলিয়ন ব্যারেল। ১৯৫০ থেকে ৭০-এর দশকে ভেনেজুয়েলা ছিল ল্যাটিন আমেরিকার সবচেয়ে ধনী দেশ। মানুষ ইউরোপ থেকে এখানে কাজ করতে আসতো। রাজধানী কারাকাসকে বলা হতো দক্ষিণ আমেরিকার প্যারিস। তেলই ছিল সবকিছু, এবং এখানেই শুরু হয় ভেনেজুয়েলার সবচেয়ে বড় ভুল। একমাত্র তেলের উপর নির্ভরতা ভেনেজুয়েলা ধীরে ধীরে এমন এক দেশে পরিণত হয় যেখানে তেলের রপ্তানির ৯৫% তেল ছিল, কৃষি ৩%, শিল্প ২% ও বাণিজ্য উৎপাদন সব পড়ে যায় ধ্বংসের মুখে। সরকার ভাবলো তেল আছে, সবকিছু আমদানি করব, কিন্তু কেউ ভাবেনি যদি তেলের দাম পড়ে যায়, যদি উৎপাদন ব্যাহত হয়, তাহলে কি হবে। একটি দেশ তার ভবিষ্যৎ তুলে দিল একটি পণ্যের হাতে। ১৯৯০-এর দশকে ভেনেজুয়েলায় ছিল চরম বৈষম্য। তেলের আয় ধনীদের হাতে কেন্দ্রীভূত হয়ে যায়, দরিদ্র জনগোষ্ঠী রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ১৯৮৯ সালের কারাকাজো রিওসে শত শত মানুষ মারা যায়। এই পটভূমিতে হুগো চাভেজ ১৯৯৯ সালে ক্ষমতায় এসে বলেন, তেল জনগণের, এলিটদের নয়। এখান থেকে শুরু হয় তার বলিভেরিয়ান রিভলিউশন। তারা ভর্তুকি দিয়ে কার্যক্রম শুরু করে, পেট্রোল প্রায় ফ্রি দামে বিক্রি শুরু হয়। একসময় ১ লিটার পেট্রোলের দাম ছিল পানির থেকেও কম। এর ফলে জনগণের জীবনযাত্রার খরচ কমে, সীমাহীন অপচয় বাড়ে, সরকার বছরে বিলিয়ন ডলার লোকসান গুনে। দীর্ঘমেয়াদে রাষ্ট্রের রাজস্ব কাঠামো ভেঙে পড়ে। সরকারি দোকানে কম দামে খাবার পণ্য বিক্রি করা হতো, যার ফলে উৎপাদক ক্ষতিগ্রস্ত হয়, কালোবাজার বাড়তে থাকে, দোকান শূন্য হয়ে যায়, বাজার ব্যবস্থার স্বাভাবিক চাহিদা যোগান ভেঙে পড়ে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফ্রি শিক্ষা, ব্যাপক সাক্ষরতা কর্মসূচি গ্রহণ করে এই সরকার। দরিদ্র এলাকায় নতুন শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে, যদিও কিছু স্বল্পমেয়াদী ভালো ফলাফল আসতে শুরু করে, সাক্ষরতার হার বেড়ে যায়, দরিদ্ররা প্রথমবার উচ্চ শিক্ষার সুযোগ পায়। দীর্ঘমেয়াদী সমস্যাগুলোর মধ্যে ছিল শিক্ষা ব্যবস্থায় গুণগত মানের ঘাটতি, রাজনৈতিক প্রোপাগান্ডা ঢুকে পড়ে, গবেষণা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ কম মাত্রায় ছিল। শিক্ষার সংখ্যা বাড়ে, কিন্তু মান ও উৎপাদন দক্ষতা বাড়ে না। ফ্রি স্বাস্থ্য সেবা, মিশন ব্যারিও অ্যাডেন্ট্রো। কি ছিল এই প্রকল্প? কিউবার ডাক্তার এনে বস্তিতে ক্লিনিক স্থাপন করে, ফ্রি চিকিৎসা, ঔষধ দেওয়া হয়। দরিদ্রদের জন্য বড় সাপোর্ট ছিল এটি, যার ফলে ইনফ্যান্ট মর্টালিটি কমে, দরিদ্ররা প্রথমবার স্বাস্থ্য সেবা পায়। কিন্তু এখানে ছিল কাঠামোগত দুর্বলতা। সম্পূর্ণভাবে তেল আয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে, নিজস্ব স্বাস্থ্য অবকাঠামো গড়ে ওঠেনি, ঔষধ ও যন্ত্রপাতি আমদানি নির্ভর। তেলের দাম পড়তে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে। অর্থনৈতিক মূল সমস্যা, চাভেজের নীতির কেন্দ্রীয় সমস্যা ছিল উৎপাদন বাড়ানো হয়নি, কৃষি, শিল্প, ম্যানুফ্যাকচারিং সবই উপেক্ষিত। তেলের টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় নয়, খরচ। সোভেরিয়ান ওয়েলথ ফান্ড গড়া হয়নি, নরওয়ের মতো মডেল অনুসরণ করা হয়নি। রাষ্ট্র হয়ে ওঠে ডিস্ট্রিবিউটর, প্রডিউসার নয়। সরকার শুধু টাকা বিলি করেছে, ভর্তুকি দিয়েছে, ভোট নিশ্চিত করেছে, কিন্তু আয় তৈরির কাঠামো তৈরি করেনি। রাজনৈতিক অর্থনীতি, পপুলিজম ট্র্যাপ। চাভেজের নীতি ছিল হাই পপুলারিটি, লো সাস্টেইনেবিলিটি। দরিদ্র জনগণের বিশাল সমর্থন, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার অভাব। একে অর্থনীতিতে বলা হয় পপুলিস্ট রেন্ট ডিস্ট্রিবিউটর মডেল, যেখানে সম্পদের দাম ভালো, সব ঠিক, সম্পদের দাম পড়লেই রাষ্ট্র ভেঙে পড়ে। ২০১৩ সালে
হুগো চাভেজ মৃত্যুর পর মাদুরো সরকার আসে। 2014 সালে বিশ্ব বাজারে তেলের দাম হঠাৎ পড়ে যায় এবং ভেনেজুয়েলার অর্থনীতি একদম ভেঙে পড়ে। সরকার ছাপাতে থাকে অতিরিক্ত টাকা, বাজারে পণ্যের সংকট, শুরু হয় ইতিহাসের ভয়াবহ হাইপার ইনফ্লেশন। এক সময় এক কাপ কফির দাম লাখ লাখ বলিভার। মানুষ টাকা দিয়ে নয়, ব্যাগ ভর্তি নোট দিয়ে জিনিস কিনত। 2014 মুদ্রাস্ফীতি হয় 69%, 2015 সালে দাঁড়ায় 181%, 2016 সালে পৌঁছায় 800%, 2017 সালে 4000%, 2018 সালে লক্ষাধিক শতাংশ পর্যন্ত পৌঁছেছিল। অর্থাৎ 2014 থেকে 2018 পর্যন্ত ভেনেজুয়েলা এমন এক অবস্থায় পৌঁছেছিল যেখানে দামগুলো প্রতি মাসে বারবার দ্বিগুণ হয়ে যাচ্ছিল। এক সময়কার বাস্তব চিত্র: এক পাউরুটি লক্ষ লক্ষ বলিভার, এক ডজন ডিম মাসিক বেতনের বেশি, টয়লেট পেপার ব্ল্যাক মার্কেটে, এক কাপ কফি ব্যাগ ভর্তি টাকা। এখানে দাম বাড়েনি, শুধু টাকার মৃত্যু হয়েছে। এই দেশে ডিম কেনা বিলাসিতা। মানবিক বিপর্যয়: ভেনেজুয়েলা তখন হাসপাতালে ঔষধ নেই, দোকানে খাবার নেই, শিশু অপুষ্টিতে মারা যাচ্ছে। যখন খাবারের দাম আকাশ ছোঁয়া, বেতন প্রায় শূন্য, তখন মানুষ খাবার বাদ দেয়, দেশ ছাড়ে অথবা কালোবাজারে বাঁচার চেষ্টা করে। এভাবেই মুদ্রাস্ফীতি হয়ে ওঠে নীরব মানবিক বিপর্যয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী 7 থেকে 8 মিলিয়ন মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। এটি আধুনিক ইতিহাসের অন্যতম বড় মানবিক সংকট। চাভেজের সামাজিক প্রকল্পগুলো একে একে বন্ধ বা ধ্বংস হয়ে যায়। হুগো চাভেজ ছিলেন না ভিলেন না নায়ক, তিনি ছিলেন একজন জনদরদী নেতা, কিন্তু দুর্বল অর্থনৈতিক স্থপতি। তার নীতিগুলো ছিল মানবিক কিন্তু টেকসই নয়। চাভেজ মানুষকে সাহায্য করেছিলেন কিন্তু রাষ্ট্রকে শক্ত করেননি। ভেনেজুয়েলার এই অবস্থার আরেকটি অন্যতম কারণ ছিল নিষেধাজ্ঞা, রাজনীতি ও বাস্তবতা। অনেকে বলে সব দোষ আমেরিকার নিষেধাজ্ঞার, মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা। মার্কিন নিষেধাজ্ঞা শুরু করেছে 2000 এর মাঝামাঝি পর্যন্ত, কিন্তু তা সবচেয়ে বড়ভাবে 2017 সালে সম্প্রসারিত হয়েছে। মার্কিন সরকার জানায় যে তারা এই নিষেধাজ্ঞাগুলো আরোপ করেছে কারণ নিকোলাস মাদুরো সরকারের অধীনে গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্বাধীন নির্বাচন খাটো হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক চাপ দমন বাড়ছে। এবং ভেনেজুয়েলা তেল থেকে আয় করে তা অবৈধ কর্মকাণ্ড, বিশেষত মাদক পাচার ও অপরাধ সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগ বজায় রাখে। জুলাই 2024 ও 2025 সালে মার্কিন সরকার আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। ভেনেজুয়েলার তেল কোম্পানি, ট্রেডার ও ট্যাঙ্কারগুলোর উপর নিষেধাজ্ঞা। পিডিভিএস এর বাইরে থেকেও তেল ব্যবসায় জড়িত চালক কোম্পানি ও জাহাজগুলোকে অবরুদ্ধ করা, মাদুরোর বিরুদ্ধে বড় ইনাম ঘোষণা করা। এগুলো ছাড়াও আর্থিক সম্পদ বন্ধ রাখা ও মার্কিন বাজারে ব্যবসা নিষিদ্ধ করা অন্তর্ভুক্ত। মোট কথা, মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্য, মূল কারণ কারও অজানা নয়। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা। ইউরোপীয় ইউনিয়ন প্রথম বিশাল নিষেধাজ্ঞা আরোপ করে 13 নভেম্বর 2017 থেকে। এর মধ্যে ছিল অস্ত্র আমদানি নিষেধাজ্ঞা, পুলিশের দমন ক্ষমতায় ব্যবহৃত সরঞ্জাম নিষিদ্ধ, নির্দিষ্ট 60+ ব্যক্তির সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা। এগুলো পরবর্তীতে বারবার বর্ধিত ও নবায়ন করা হয়েছে। নিষেধাজ্ঞার প্রভাব: তেলের রপ্তানি ও রাজস্ব কমেছে, বিদেশি বিনিয়োগে কম জমে, অর্থনৈতিক অবস্থা আরও দুরবস্থা হয়। ভেনেজুয়েলা সরকার বলছে এগুলো আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ। আন্তর্জাতিক মহলে মতবিরোধ আছে, কিছু দেশ মনে করে এটা প্রয়োজন, আবার কিছু দেশ মনে করে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন। সবশেষে মার্কিন ডেল্টা ফোর্স নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সহ তার ভবন থেকে অন্যায়ভাবে তুলে নিয়ে যায় বিশেষ অভিযান চালিয়ে। ভেনেজুয়েলার এই অবস্থার জন্য মূলত ব্যাপক তেলের মজুদ এবং নিজেদের অব্যবস্থাপনা দায়ী। ভেনেজুয়েলা আমাদের শেখায় প্রাকৃতিক সম্পদ থাকলেই উন্নয়ন হয় না, একমাত্র আয়ের উৎস বিপজ্জনক। জনতুষ্টি রাজনীতি ভবিষ্যৎ ধ্বংস করে, সম্পদ নয়। সুশাসন, পরিকল্পনা ও বৈচিত্র্যময় অর্থনীতি একটি দেশকে বাঁচায়। ভেনেজুয়েলা কোনো ব্যতিক্রম নয়, এটি একটি সতর্কবার্তা। প্রশ্ন হলো, আমরা কি ইতিহাস থেকে শিখব নাকি আবার একই ভুল করব?
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস শুধু জানার জন্য নয়, ভুল এড়ানোর জন্য।